মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের সাথে আলোচনা চলছে, যুদ্ধ থেমে যেতে পারে। ইরান বলছে যে আমাদের কোনো আলোচনাই হয় নাই, কেউ না কেউ একজন মিথ্যে বলছেন। প্রিয় দর্শক, আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 23 মার্চ। আমরা যখন 23 মার্চে কথা বলতেছি, হঠাৎ করে 23 মার্চের সকালবেলায় পৃথিবীর সমস্ত মিডিয়া, আমি আমেরিকার সকাল যেটা বলতেছি, দেখা গেল যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সাথে একটা আলোচনার সূত্রপাত হয়েছে, তারা এক ধরনের রাজি হয়েছে আলোচনা, এবং আলোচনাটা কোন পর্যায়ে আছে। কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে ইরানের থেকে জানানো হচ্ছে, তাদের রাষ্ট্রীয় টিভি থেকে জানানো হলো আলোচনা হয় নাই, এই ধরনের কোনো আলোচনা নাই। আমরা তো লোকজন বিভ্রান্ত, কেউ না কেউ একজন মিথ্যে বলছেন, অথবা তথ্যটা আমাদের কাছে সঠিকভাবে আসতেছে না। তো আমি আজকের এই আলোচনায় ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং শুভেচ্ছার মধ্য দিয়ে আমরা এমন এক সময়ে এই বিষয়টা আলোচনা করতেছি যেটা সারা বিশ্বের মানুষ শুনেন। অন্যান্য নানা সমস্যা নিয়ে আছে, আমরা আমাদের দেশের সমস্যা আছি, আমরা আমাদের পারিবারিক সামাজিক নানান সমস্যায় আমরা থাকলেও যে বিশ্বে যখন যুদ্ধের দামামা বেড়ে ওঠে, কেউ শান্তিতে থাকে না, এবং যুদ্ধের কোনো আসলে কোনো নিয়ম নাই, যুদ্ধের কোনো নীতি নাই। যুদ্ধে কে সত্য কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে, এটা খুব টাহল করা মুশকিল, অনেক সময় অনুমানেরও বাইরে। আমরা যারা একটা দেশকে সমর্থন করি আর একটা দেশের পক্ষে থাকি, তখন ওই পক্ষের লোকজনের প্রোপাগান্ডায় আমরাও জড়িত হই, আমরা ওই প্রোপাগান্ডায় আমরাও প্রভাবান্বিত হই। আমরা এমনকি, আমার মনে আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, আমরা তো যুদ্ধের মধ্য দিয়ে পাওয়া দেশ, তখন আমাদের চরমপত্র ক্যালকাটা থেকে বাজানো হতো, পাশাপাশি পাকিস্তানি লোকজন তাদের রেডিও থেকে প্রোপাগান্ডা, কিন্তু কোনো পক্ষ থেকেই সত্য জানার সুযোগ ছিল না। তখন তো অপতথ্য ছড়ানোর মিডিয়া এত বেশি ছিল না, আমরা তখন লাইন ধরে রেডিওতে বসে বিবিসি না ভয়েস অফ আমেরিকা শুনতাম। কিছুটা হলেও যদিও এইগুলো পশ্চিম মাধ্যমগুলো তাদের মতো করে তাদের দৃষ্টিতে দেখা যুদ্ধের একটা বিবরণ তখন দিত, কিন্তু প্রকৃত তথ্য যখন যুদ্ধ শেষ হলো, আমাদের লোকজন জয়ী হয়ে আসলেন, সেই যুদ্ধের ভয়াবহতা বা যুদ্ধের বাস্তবতা আমরা যখন মিলাতে গেলাম, আমার বয়স তখন অনেকটাই বোঝার বয়স, তখন দেখলাম যে আগের শোনা আছে গল্প বা রেডিও প্রচারণা, এগুলোর সাথে বাস্তবতা অনেকটাই মিল নেই। একইভাবে আমরা যদি আজকে এই ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধের দিকে খেয়াল রাখি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা সাধারণভাবে ধরে নেই যে মার্কিন প্রেসিডেন্ট কোনো তথ্য ছাড়া কথা বলেন না, মানে সত্যই বলেন। এখন এই সত্যটা কিভাবে বলেন, এটা অনেক সময় মারপেচ থাকে, কথার মারপেচ থাকে, এবং এমনও হইতে পারে যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানানোর পরে যে তথ্য আমাদের কোনো আলোচনা হয় নাই, এই বিষয়টার পরে হয়তো তৃতীয় পক্ষের সাথে আলোচনা হয়েছে, সেই আলোচনার বিস্তারিত তো আমরা জানি নাই। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন কে বলেছেন যে ইরানের তো সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাদের কাছে হয়তো পুরো তথ্যই নাই, কার সাথে আলোচনা হচ্ছে, প্রথম সারির, দ্বিতীয় সারির, তৃতীয় সারির নেতা, এটা তো বিস্তারিত না জানলে হয়তো রাষ্ট্রীয় টেলিভিশনও সেটা সংযুক্ত করতে পারেনি। এটা হচ্ছে আমেরিকা থেকে দেখা আমাদের সংবাদ। আবার ওখানে যারা ইরানের বক্তব্যটা শুনেন, তাদের কাছে সেই বক্তব্যটা হয়তো মনে হবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সারা পৃথিবীর চাপে, আমাদের যে অর্থনৈতিক যে চাপ পড়তেছে, স্টক মার্কেটের যে অবস্থা বিরাজ করতেছে, যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে, এই রাজনৈতিক যে প্রতিক্রিয়া হচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে, এটা থেকে বেরিয়ে আসার এখন দ্রুত চেষ্টা করতেছে, হতে পারে, এবং এটা মোটেও অমূলক না। যুদ্ধ তো দিনের পর দিন চলুক, এটা কেউ চায় না, যদিও একাত্র সমর্থক যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারাও চান এই যুদ্ধ তাড়াতাড়ি যেন তিনি শেষ করে আসেন, এবং ইরানকে একটা সত্য প্রতিদ্বন্দ্বী দেশ মনে করার কোনো কারণ নাই। তবে এটা বাস্তব সত্য যে যুদ্ধ দীর্ঘদিন চলবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5 দিনের কথা বলেছেন, এই 5 দিনের পরে যুদ্ধ জিয়ে রাখে ইরানও কি অ্যাচিভ করতে পারবে। ইরান হয়তো তাদের আদর্শের প্রতি একটা বলিয়ান অবস্থা এটা দেখাতে পারবে, তারা দেখাতে পারবে যে আমরা এত কিছুর পরেও আমেরিকার সাথে আমরা লড়াই চালিয়ে গেছি, কিন্তু এখানে অ্যাচিভ করার কারো কিছু নেই। ইতিমধ্যে ইরানের যা ধ্বংস হয়ে গেছে। তবে এটা ঠিক যে এই ইরান হামলার পর, এই বর্তমান যুদ্ধের পরে যে মধ্যপ্রাচ্য হবে, এটা আগের মধ্যপ্রাচ্য না। ইরান কিভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বা রাজনীতির মাঠে থাকবে, ইসরায়েল সহ, ইরান সহ অন্যান্য মুসলিম দেশগুলো, এটা আগামী দিনগুলিতে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তাদের অবস্থানটা কি। এটা কি ইরানকে আরো শক্তিশালী হয়ে উঠবে? এমনিতেই তারা শক্তিশালী, এবং তারা তাদের পক্ষে আরো আরব দেশগুলোকে চলে যাবে, এবং ইসরায়েলকে যেভাবে একচ্ছত্র একটা নেতা মনে করা হয়েছিল, নেতা না হলেও সবচেয়ে শক্তিশালী দেশ মনে করা হতো, আর সেটার অসারতা প্রমাণ করার জন্য ইরান হয়তো তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। এবং ইরান এত কিছুর পর, যুক্তরাষ্ট্রের মতো দেশের ক্রমাগত হামলা, ইসরায়েলের মতো দেশের ক্রমাগত হামলার পরও তারা টিকে আছে, তারা বলতে পারতেছে যে আমরা নিগোসিয়েটে নাই, আমরা লড়াই চালিয়ে যাবো, এবং এই লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা এবং কৌশলগতভাবে লড়াই চালিয়ে যাওয়ার বেশ কিছু সাফল্যের কথাও তারা প্রচার করতেছেন। কারণ আমি আগেই বলেছি, যুদ্ধের কোনো নিয়ম নাই আর যুদ্ধের কোনো নীতি নাই। নীতির কথা বলা হয়, নীতির কথা যদি, মানুষের জীবন তো কোনো ন্যায় নীতির, সাধারণ মানুষ তো এই যুদ্ধে নাই, এমনকি যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষরা এই যুদ্ধে জড়িয়ে পড়ুক, এই যুদ্ধ ক্রমাগত চলুক, এটা চায় নাই। এই 23 মার্চ সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বড় অক্ষরে লিখেছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যপ্রাচ্যের সংঘাতের সম্পূর্ণ ও পরিপূর্ণ সম্মান নিয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার ধারা ও স্বর বিবেচনা করে তিনি সামরিক বিভাগকে 5 দিনের জন্য ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ফ্লোরিডার একটা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে
সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন যে ইরান চুক্তি করতে চায়। মার্কিন দূতরা তেহরানের একজন সম্মানিত নেতা, সেই একজন সম্মানিত নেতার সাথে কথা বলেছেন, যদিও তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেন নাই সেই সম্মানিত নেতা কে। এখন এটা কি মানে বর্তমানে ইরানের শীর্ষ নেতা আমরা জানি না, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল রাকাই তিনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানের মাধ্যমে যেটা আমরা খবর পেলাম যে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরু করার পর মার্কিন কর্মকর্তাদের সাথে তাদের কোনো সরাসরি আলোচনা হয় নাই। এখন এই আলোচনাটা কোন পর্যায়ে? যুক্তরাষ্ট্র যার সাথে আলোচনা করতেছে তিনি কি ইরানের যুদ্ধ বন্ধ করার ক্ষমতা রাখেন আমরা জানি না। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন যে কিছু কিছু বন্ধুপ্রতিম দেশ ওয়াশিংটনের পক্ষ থেকে বার্তা পাঠিয়েছে যেন আলোচনা করা হয় এবং হরমুজ প্রণালী ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত হয়েছে বলে তারা জানান। কিন্তু এর সবকিছু যদি আমরা দেখি তাইলে একটা আলোচনার একটা আভাস পাওয়া যাচ্ছে, যদিও কে স্বীকার করতেছে না। মিশর, পাকিস্তান, তুরস্ক, কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন আমেরিকার যে দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে আলোচনার কথা বলেছেন। হয়তো পৃথক আলোচনা হচ্ছে মধ্যস্থতার সঙ্গে। পরিচিত একটা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে মধ্যস্থতা চলছে এবং এগিয়ে যাচ্ছে, যুদ্ধ বন্ধ এবং সব অমীমাংসিত বিষয় সমাধানের জন্যই আলোচনা করা হচ্ছে। কিন্তু মানে মধ্যপ্রাচ্যের আর আশেপাশের দেশগুলো, লেবানন পরিস্থিতি সোমবারে উদ্বেগজনক ছিল। ইসরায়েলি বাহিনী মানে টানি নদী উপর কাসিমিয়াস সেতু যেটা ব্রিজ, এটা উড়িয়ে দিয়েছে। দক্ষিণ লেবানন থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ পথ এটা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, যিনি নিজে একজন সেনা কর্মকর্তা, এই ঘটনাকে স্থল অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করেছেন। আমি আগে বলছি যে এই যুদ্ধবিরতির কথাবার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললে এটার মধ্যে যে সামরিক প্রস্তুতি আটকে আছে এটা না। এমন হতে পারে যে এই সময় নিয়ে পদাতিক বাহিনী প্রেরণ করার জন্য সামরিক শক্তি বৃদ্ধি করার একটা কৌশল হতে পারে, আমরা ঠিক জানি না। আমরা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না যে বন্ধ হয়েছে। আন্তর্জাতিক যে জ্বালানি সংস্থার প্রধান সোমবার সতর্ক করে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং এটি 1970 দশকের যে জ্বালানি সংকট এবং গত ইউক্রেন যুদ্ধের সময় যে অবস্থার সৃষ্টি হয়েছিল তার চেয়েও খারাপ অবস্থা বিরাজ করছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়েছে। বিশ্বজুড়ে তেলের দাম চড়া, এমনকি আমেরিকা আমরা নিজেরা তেল ভরতে, আমার যখন তেলের ট্যাঙ্কি ভরতে 40 টাকা লাগতো, যেটা এখন 60 টাকা। তো এটা আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও একটা বিরাট প্রভাব সৃষ্টি হয়েছে। চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত উনি জানিয়েছেন যে বেজিং এ তিনি সাংবাদিকদের বলেছেন যে গিট বেঁধেছে তাকেই সেটা, যে গিটটা বেঁধেছে তাকেই সেই গিট খুলতে হবে। তার মানে তিনি আমেরিকার দিকে ইঙ্গিত করেছেন। আর তিনি বলেন আলোচনা যখন চলছিল তখন হঠাৎ করে হামলা শুরু করে কূটনৈতিক প্রচেষ্টা ব্যস্ত দেওয়া হয়েছে, যা শান্তি চাওয়া সবাইকে গভীরভাবে হতাশ করেছে। এখানে চীনের এই বক্তব্যটা মোটামুটি মার্কিন পক্ষকে উদ্দেশ্য করেই করা হয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের 2000-এর বেশি মানুষ মারা গেছে। মানুষকে মেরে পুরামাটি দখল করার যুদ্ধ কোনো সভ্যতা চায় না, আমেরিকার সাধারণ মানুষও চায় না। এবং আমেরিকার মানুষের রক্ত যেমন লাল, ইরানের মানুষের রক্ত লাল। এই নিরপরাধ মানুষ মেরে, মানুষ হত্যা করে শাসকে লড়াই হয়, কিন্তু এই লড়াইয়ে মানুষ পরাজিত হয়, মানবতা পরাজিত হয়। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন, যেই হন, আমি যুক্তরাষ্ট্র থেকে এই যুদ্ধ বন্ধের পক্ষে আকুতি জানাচ্ছি। আমরা সাধারণ মানুষ, আমরা যুদ্ধ চাই না। এমনিতেই পৃথিবীতে ক্ষুধা, দারিদ্র, জরার সাথে লড়াই হচ্ছে প্রতিনিয়ত। এর মধ্যেও আমি যদি মানুষ হত্যা করি, এই পৈশাচিক এবং মানুষ হত্যা করে পৈশাচিক উল্লাসে আমরা মেতে ওঠার সভ্যতা আমরা দেখতে চাই না। আমরা সেই সভ্যতার সেই আদি যুগ থেকে ফিরে এসেছি। মানুষ সভ্য হয়েছে যুদ্ধ করার জন্য না। একসময় মানুষকে হত্যা করে দেশ দখল করেছে, পাড়া দখল করেছে, অঞ্চল দখল করেছে। সেই সময় পেরিয়ে পৃথিবী এখন একটা সভ্যতার রাষ্ট্র কাঠামোতে, এই রাষ্ট্র কাঠামো সভ্যতার ন্যায় নীতির উপর নির্ভরশীল। সেই ন্যায় নীতিকে সব পক্ষ শ্রদ্ধা করবেন। এবং আমি জানি যুদ্ধের পক্ষ বিপক্ষ আছে এবং যুদ্ধ লাগলেই কেউ ধর্মীয় কারণে পক্ষ নেন, কেউ শক্তিমত্তার পক্ষে পক্ষ নেন। আমরা সবাই আসলে মানুষের পক্ষে থাকি। আমরা যুদ্ধ বন্ধের জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের আকুতি, আমাদের উচ্চারণটাই যেন বড় হয়ে ওঠে। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের সবাইকে এই আকুতির প্রতি, এই উচ্চারণের প্রতি সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়ে আজকের কথা শেষ করছি। আমার এই কথাবার্তা পছন্দ লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।